আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটাও আসলে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ নিয়ে, এবং এই 10টি এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। আশা করি নতুন কিছু পাবেন, নতুন কিছু এমসিকিউ যেগুলো আসলে আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা 2025-এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজে একটা ফলো দিয়ে দিবেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে জয়েন না থাকলে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমাদের নার্সিং সম্পর্কিত যে কোনো তথ্য আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। নার্সিং অ্যাডমিশন একাডেমি অ্যাপটি ব্যবহার করে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন নিতে পারবেন। সো আমি অল্প কয়েকটা কমেন্ট পিক করব। তার মধ্যে মেইন অনেকগুলো কমেন্ট আমি পাইছিলাম যে আসলে যে আমাদের যে কয়টা নার্সিংয়ে আবেদন করছে অনলাইনে, এর মধ্যে বিএসসিতে কতগুলা, ডিপ্লোমাতে কতগুলো এবং মিডওয়াইফারিতে কতগুলো, এরকম ধরনের একটা কমেন্ট পাইছিলাম। আসলে এইটা ডিপেন্ড করে হচ্ছে মানে পার্সেন্টেজের উপরে, অর্থাৎ কত পার্সেন্ট মিডওয়াইফারি, বিএসসি বা ডিপ্লোমাতে পরীক্ষা দিতে পারে। তো বিগত বছরের এগুলা অ্যানালাইসিস করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারছি, বিএসসি নার্সিংয়ে সাধারণত 30 থেকে 35% দেয়, এবং ডিপ্লোমাতে সাধারণত 40 থেকে 45% দেয়, আর মিডওয়াইফারিতে সাধারণত 25 থেকে 30% সাধারণত অ্যাপ্লিকেশন পড়ে। যদি মনে হয় যে এক্স্যাক্ট আসলে একটা এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য, তাহলে একটু কমেন্ট করবেন, আমি এটা আসলে বুঝিয়ে একদম ভিডিও দিতে পারবো। সো আমরা যেহেতু পড়াশোনার মধ্যে আছি, আমরা পড়াশোনার মধ্যেই থাকি, তো আমরা প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্নটা হচ্ছে, নদীর মতো বহে চলে জীবন, এখানে নদীর মতো কোন উপমা? আসলে আমি প্রশ্নগুলো বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি, সেইভাবে আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নদীর মতো বহে চলে জীবন, আসলে নদী আর জীবন দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। উপমা সাধারণত অলঙ্কারের 3টা অংশ থাকে, একটা হচ্ছে উপমেয়, উপমান আর উপমা সূচক শব্দ। তো এইখানে যেহেতু নদী একটা হচ্ছে উপমান, অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয়, এখানে নদীর সঙ্গে সাধারণত তুলনা করা হচ্ছে, এটা হচ্ছে উপমান। আর এইখানে দুইটা, একটা হচ্ছে যার সঙ্গে তুলনা করা হচ্ছে আর যাকে তুলনা করা হচ্ছে। যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, আর যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়। আর উপমা সূচক শব্দ যেমন মতো, সদৃশ, ন্যায়, এগুলো হচ্ছে উপমা সূচক শব্দ। আশা করি 3টা অলঙ্কার বোঝা গেছে। তো এটা হবে হচ্ছে উপমান। আচ্ছা, নাম্বার 2 যে প্রশ্নটা, সেটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা শব্দটির অর্থ কি? যেহেতু আকাশ কুসুম কল্পনা, এটা অমূলক কল্পনাই সাধারণত বোঝায়, তো এটার অ্যান্সার আমরা নর্মালি বলে দিতে পারি, এটা হচ্ছে অমূলক কল্পনা। যে আকাশ কুসুম কল্পনা, যে কল্পনাটা আসলে সম্ভব না, যে অবাস্তব, তো সেটা হচ্ছে অমূলক কল্পনা। নাম্বার 3 যে প্রশ্নটা, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বছর কোনটি? একটু মনে রাখবা, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72, 73 এই 2টা বছর আসলে রাজনৈতিক সংস্কারের দিকে ছিল বাংলাদেশটা। তো এরপরে 1974 সালে সাধারণত জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এটা একটু মনে রাখতে হবে আজীবনের জন্য, কারণ এই প্রশ্নটা সারা জীবনই লাগে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বছর কোনটি? এটা হচ্ছে 1974 সালে। আচ্ছা, যদি কেউ জেনে থাকো যে বাংলাদেশ সাধারণত জাতিসংঘের কততম সদস্যপদ লাভ করে, তো এইটা কাইন্ডলি যারা জানো কমেন্ট সেকশনে জানো। আমি এটা আজকে বলবো না, এটা তোমাদের জন্য একটু তোমাদের জন্য একটা অপশন রাখতেছি, দেখি তোমরা জানো কি না। নাম্বার 4 যে প্রশ্নটা, ঢাকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঢাকার যে প্রতিষ্ঠাতা ছিলেন, এই নামটা অনেকেই জানে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা এটা জানে না। তো ঢাকার প্রতিষ্ঠাতা এখানে শায়েস্তা খানের নাম হয়তো অনেকে আগে শুনছে, শের শাহের নাম শুনছে, জাহাঙ্গীরের নামও হয়তো শুনতে পারে, বাট এখানে ঢাকার প্রতিষ্ঠাতা হচ্ছে ইসলাম খান। এটা একটু মনে রাখতে হবে, ইসলাম খান ছিলেন ঢাকার প্রতিষ্ঠাতা। আচ্ছা, 5 নাম্বার যে প্রশ্নটা আমরা শিখবো, সেটা হচ্ছে 25%-এর দশমিক রূপ কত হবে? আমি এটা একটু কাগজে কলমে দেখাই দিই। 25%, যদি আমরা 25% হিসাব করি, তাহলে 25% এটার আমরা দশমিক রূপ বাইর করব। তো নর্মালি একটা জিনিস সবসময় মনে রাখবা, পার্সেন্ট কথাটা যদি থাকে, এটা একটা অঙ্ক, এটা একটা আলাদা রকমের অঙ্ক। তো এটা যেহেতু আলাদা অঙ্ক, সেহেতু আমি সেটাই বলতে পারি। তাহলে 25% মানে হচ্ছে, পার্সেন্টকে আমরা লিখি হচ্ছে 1/100 দিয়ে, তাহলে 1/100 দিয়ে।
এখন এটার বলছে কি, এইটুকু কিন্তু ঠিক ছিল, এবার বলছে কি যে এটার দশমিক রূপ বাইর করতে বলছে। তাহলে আমাদের কিন্তু পার্সেন্টেজ করে অন্য কিছু বাইর করতে বলে না, এটা দশমিক বাইর করতে বলছে। তো 25-রে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, নর্মালি সবসময় মনে রাখবা এখানে দেখো শূন্য আছে 2টা, এইখানে শূন্য আছে হচ্ছে 2টা, যেহেতু 2টা শূন্য আছে দশমিক 2টা সংখ্যার পরে হবে। তো 2টা সংখ্যার পরে যদি হয় 5 আর 2, অর্থাৎ 2টা সংখ্যা এক, এই হচ্ছে প্রথম একক সংখ্যা, এটা দশক সংখ্যার আগে কিন্তু এই দশমিকটা হবে, এটা একটু মনে রাখবেন। আবার যদি এটা 1000 হইতো তাহলে একটা মাঝখানে একটা শূন্য দিয়ে, অর্থাৎ 3টা সংখ্যার আগে দশমিক হবে, সেইভাবে হিসাব করতাম। তাহলে এটার উত্তর হবে হচ্ছে 0.25। তো 0.25 আমাদের অপশনে আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, পরের যে প্রশ্নটা, আমরা কি এটা একটু মুখে মুখে করতে পারবো? দেখো 8 জন লোক, এই ঐকিক নিয়মের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, 8 জন লোক 8 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 4 জন লোক সেই কাজটি কত দিনে শেষ করতে পারবে? আমরা যদি এটা একটু মুখে মুখে করতে যাই, অনেক ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে, সো আমরা একটু কাগজে কলমে করব। আচ্ছা, তাহলে আমরা একটু এটা কাগজে কলমে করি। 8 জন লোক 8 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 8 জন লোক, আমি একটু শর্টকাটে লিখি, 8 দিনে একটি কাজ শেষ করতে পারে, আমরা দিন লিখে দিই এখানে। আচ্ছা, আগে একটু দেখি, হ্যাঁ দিনে আমাদের দেখো কত দিন করবে, অর্থাৎ বলছে তাহলে 4 জন লোক সেই কাজটি কত দিন করবে। তাহলে এখানে যেহেতু দিনটা ডান পাশে আসে, আমরা দিনটা ডান পাশেই নেওয়ার চেষ্টা করব, মানে ডান পাশেই দিব। তাহলে 8 জন লোক 8 দিনে একটা কাজ করতে পারে, তাহলে বলছে 4 জন লোক সেই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এইটা যদি একজন লোক করতে যায় একটা কাজ, অবশ্যই এইটা কিন্তু আমাদের যে নর্মাল ঐকিক নিয়ম সেভাবে কিন্তু মিলবে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, একটু বাস্তবতা মিলাইতে হবে। যেমন 8 জন লোক 8 দিনে একটা কাজ করতে পারে, তাহলে একজন লোকের কিন্তু ওই কাজটা করতে গেলে আসলে অনেক দিন সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 8 গুণ 8, 8 8-এ 64 দিন লাগবে। ঠিক আছে, তাহলে এবার বলছে কি, তাহলে 4 জন লোক সেই কাজটি কয় দিনে করতে পারবে? তাহলে আমরা যদি 4 জন লোকের হিসাব করি, তাহলে 8 গুণ 8/4, তাহলে এইটা থেকে আমরা যদি লিখি তাহলে কত হবে, 4 দুগুণে 8, তাহলে হবে কত, 8 দুগুণে 16, অর্থাৎ 16 দিন লাগবে। তাহলে এখানে কি অপশনে কি 16 আছে? হ্যাঁ, অপশনে 16 আছে, তাহলে 16 হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এই ধরনের অঙ্ক যদি আসে তো সেক্ষেত্রে একটু বাস্তবতার সাথে মিলাই নিতে হবে, যে কয়দিন লাগতে পারে, মানে সেই হিসাব করে একটু নিজের মাথাটা একটু খাটাতে হবে। আর এই অঙ্কগুলো করতে আসলে ক্যালকুলেটারেরও দরকার নেই, নিজে হাতেই করতে পারবেন, এবং এই অঙ্কগুলোই সাধারণত পরীক্ষায় দিবে। নাম্বার 7 যে প্রশ্নটা, দেহে কোন অঙ্গে ইনসুলিন উৎপন্ন হয়? আমি কয়েকবার এই জিনিসটা দেখাইছি, এবং এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে। এবং দেহের অঙ্গে, আমি বারবার বলছি, এটা হচ্ছে অগ্ন্যাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক যে অন্তঃক্ষরা গ্রন্থি, সেখান থেকেই ইনসুলিনটা উৎপন্ন হয়। এটা একটু মনে রাখবেন, দেহের কোন অঙ্গে ইনসুলিন উৎপন্ন হয়? দেহের মধ্যে পরিপাকের জন্য সাধারণত পাকস্থলী থাকে, পাকস্থলীর পরের যে অংশটা সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের দুই পাশে, এক পাশে যকৃৎ থাকে, এক পাশে অগ্ন্যাশয় থাকে, এবং অগ্ন্যাশয় থেকে সাধারণত আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের মাধ্যমে হচ্ছে ইনসুলিনটা উৎপন্ন হয়। আর সাধারণত আপনার যকৃৎ থেকে সাধারণত পিত্তরসটা নিঃসরণ হয়, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর পাকস্থলী থেকে হচ্ছে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হয়। এই জিনিসগুলো একটু কাইন্ডলি একটু মনে রাখতে হবে, যেহেতু যকৃতের কথা বলে দিছে, অগ্ন্যাশয়, এই তিনটাই হচ্ছে আমি জানাই দিলাম। আচ্ছা, নাম্বার 8 যে প্রশ্নটা, কোনটি একক কোষী প্রাণী? এটা একটু মনে রাখবেন, সাধারণত নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো হয় সেগুলো হচ্ছে এককোষী প্রাণী হয়, এবং আস্তে আস্তে এই প্রাণীগুলো নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর দিকে যায়। এখানে যদি আমরা 4টা অপশন খেয়াল করি, তাহলে হচ্ছে মানুষ, মাছ, কুকুর, আর একটা হচ্ছে অ্যামিবার সাধারণত দ্বিবিভাজন ঘটে, এবং এটা হচ্ছে প্রোক্যারিওটিক প্রাণী, আমরা যেটা বলি প্রোক্যারিওটা, অর্থাৎ এর যে আদিকোষ, এটাকে বলা হয় আদিকোষী প্রাণী, অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না, আর বাকি তিনটারই নিউক্লিয়াস সুগঠিত থাকে। এইখানে অ্যামিবা হচ্ছে একটা কোষ দিয়ে গঠিত, এবং এটা অ্যামিবা সাধারণত ক্ষণপদের মাধ্যমে চলাচল করে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবং তাহলে হচ্ছে অ্যামিবা এককোষী প্রাণী।
নাম্বার 9 যে প্রশ্নটা সেটা হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস কোনটি। আপনারা যারা বিএসসির জন্য প্রিপারেশন নিতেছেন তারা হয়তো সায়েন্সেরই ছিলেন, বাট যারা ডিপ্লোমা বা মিডওয়াইফারি আর্টস কমার্স থেকে পরীক্ষা দিতেছেন তারা অনেকে কিন্তু পর্যায় সারণী সম্পর্কে জানেন না। পর্যায় সারণীর একেবারে প্রথম মূল হচ্ছে হাইড্রোজেন। এইখানে একটা জিনিস খেয়াল করবেন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি। এইখানে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড 4টা দিচ্ছে, বাট 4টার একটু খেয়াল করতে হবে। নাইট্রোজেন, আমরা যখন নাইট্রোজেন হিসাব করব তখন আমরা যখন নাইট্রোজেন হিসাব করব তখন আমরা এটাকে N2 ধরবো, যখন হাইড্রোজেন হিসাব করব তখন হচ্ছে H2 ধরবো, কারণ এগুলো গ্যাস কিন্তু এক দ্বিপরমাণুক, এটা মনে রাখতে হবে, যে কোনো গ্যাস দ্বিপরমাণুক। তো আর যদি অক্সিজেন ধরি তাহলে O2 ধরবো, এবং কার্বন ডাইঅক্সাইড তো CO2। এখন আপনি বলেন তো এই কয়টার মধ্যে কার ভরটা কম। নাইট্রোজেনের ভর যদি আমরা হিসাব করি তাহলে 14 গুণ 2 অর্থাৎ 28, 14 গুণ 2। অক্সিজেন হচ্ছে 16 গুণ 2 অর্থাৎ 32, আমরা যদি সেইভাবে হিসাব করি। কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে কত, কার্বন ডাইঅক্সাইড 12 গুণ হচ্ছে 12 যোগ হচ্ছে 32, তাহলে এখানে হচ্ছে 44। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44। আর হাইড্রোজেনের কত, হাইড্রোজেন হচ্ছে 1 গুণ 2 অর্থাৎ এখানে হচ্ছে হাইড্রোজেনের 2। তাহলে সব থেকে কম ভর হচ্ছে হাইড্রোজেনের, এটা একটু মনে রাখতে হবে। হাইড্রোজেনের ভর হচ্ছে সব থেকে কম, এটা একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে H2, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে H2 বা হাইড্রোজেন। নাম্বার 10 যে প্রশ্নটা সেটা হচ্ছে শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে। এটা একটা বেসিক লেভেলের প্রশ্ন, এটা একটু মনে রাখতে হবে। শব্দ সাধারণত কঠিন মাধ্যমে সব থেকে বেশি দ্রুত চলে। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আপনি রেল লাইনের এক দূরবর্তী একটা অংশেও যদি আপনি কান দিয়ে রাখেন দেখবেন যে অনেক দূর থেকে সাউন্ড আসতেছে, যে রেল লাইনটা আসতেছে, সেই সাউন্ডটা আসতেছে। বাট এটা কিন্তু তরল বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। সো কঠিন মাধ্যমে সব থেকে দ্রুত শব্দটা চলে, এরপর তরলে, তারপর গ্যাসে। এই কয়টা জিনিস একটু মনে রাখবেন। তো আশা করি 10টা MCQ সবাই বুঝতে পারছেন, এবং আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এর জন্য যদি একটু দেরি হয়ে থাকে আমি তার জন্য এক্সট্রিমলি সরি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলছেন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, আমি আসলে এই প্রিপারেশনমূলক ভিডিওর মধ্যেই আসলে সেগুলোর কনফিউশন দূর করার চেষ্টা করব। আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যে কোনো সময়, যে কোনো তথ্যের জন্য। তো আমাদের সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু জয়েন করে নেবেন। আজকে এই পর্যন্ত, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।